শেখ শুভদয়া গ্রন্থকে ডগ সংস্কৃত বলে আখ্যায়িত করেছেন কে? সঠিক উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ব্যাখ্যা: শেখ শুভদয়া অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন। শেখ শুভদয়া গোলাউদ মিশ্র রচিত গদ্য পদ্য মিশ্রিত একটি চম্পুকাব্য। অশুদ্ধ বাংলা ও প্রচুর ভুল সংস্কৃত শব্দের ব্যবহার পাওয়া যাওয়ায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় শেখ শুভদয়া কে ডগ সংস্কৃত বলেছেন। ডক্টর মুহাম্মদ এনামুল হকের মতে শেখ শুভদয়া খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকের রচনা। শেখ জালালউদ্দিন তাবরিজি নামের এক অলৌকিক শক্তিধর মুসলমান রাজা লক্ষণ সেনের সভায় গল্পটি পরিবেশন করেন। গ্রন্থে বেশ কিছু বাংলা ছড়া ও বাগধারার ব্যবহার লক্ষ্য করা যায়। গদ্য পদ্য মিলিয়ে গ্রন্থটিতে অধ্যায় আছে 25টি। 1320-21 বঙ্গাব্দে মনীন্দ্রমোহন বসু 13টি পরিচ্ছেদ বঙ্গানুবাদ সহ প্রকাশ করেন। কায়স্থ পত্রিকায় সুকুমার সেনের সম্পাদনায় গ্রন্থটি প্রথম মুদ্রিত হয় 1334 বঙ্গাব্দে। উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ডক্টর মাহবুবুল আলম। প্রশ্ন: আমি পাইলাম ইহাকে পাইলাম উক্তিটি কোন রচনা অন্তর্ভুক্ত? সঠিক উত্তর: হৈমন্তী। ব্যাখ্যা: হৈমন্তী ছোট গল্প। হৈমন্তী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প। হৈমন্তী গল্পে হৈমন্তী ডাকনাম ছিল শিশির। হৈমন্তী ছোট গল্পটি মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের সমাজ সমস্যামূলক ছোট গল্পগুলির মধ্যে অন্যতম। গল্পের উল্লেখযোগ্য চরিত্র হৈমন্তী, শিশির, গৌরীশঙ্কর, অপু, বনমালী প্রমুখ। গল্পের আরও কিছু বিখ্যাত উক্তি: এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে? জ্যৈষ্ঠের খণ্ডধৃত জ্যৈষ্ঠের অশ্রুশূন্য রোদন। আমি পাইলাম ইহাকে পাইলাম, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে। উৎস: হৈমন্তী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন: চলিত গদ্যরীতির ব্যবহার প্রতিষ্ঠাকারী পত্রিকা কোনটি? সঠিক উত্তর: সবুজপত্র। ব্যাখ্যা: সবুজপত্র পত্রিকা প্রমোদ চৌধুরীর সম্পাদনায় 1914 সালে মাসিক সবুজপত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয়। বাংলা বৈশাখ 1321 বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতির ব্যবহার এই পত্রিকা প্রতিষ্ঠা করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পড়ে তা চর্চা করেন। সাহিত্য জগতে এই পত্রিকা সবুজপত্র গোষ্ঠী তৈরিতে সক্ষম হয়। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন: কুক্কুরিপা রচিত কোন পদটি লুপ্ত? সঠিক উত্তর: 48 নং। ব্যাখ্যা: কুক্কুরিপা চর্যাপদের 2, 20 ও 48 নং পদের রচয়িতা। তার রচিত 48 নং পদটি খুঁজে পাওয়া যায়নি। কুক্কুরিপা তান্ত্রিক নাম কিংবা ছদ্মনাম। কুলীন বা উচ্চবংশীয় হলেও কাব্যমূর্তির কারণে বা তান্ত্রিকতার আকর্ষণে তিনি এ নাম ব্যবহার করে থাকতে পারেন বলে ধারণা করা হয়। নামের সঙ্গে পা যুক্ত থাকায় কেউ কেউ একে গুরুর প্রতি শ্রদ্ধাসূচক ছদ্মনাম বলে মনে করেন। তারানাথের মতে সঙ্গে সবসময় একটি কুকুরি থাকত বলে তার নামকরণ হয়েছে কুক্কুরিপা। কুক্কুরিপা বাংলার উত্তরখণ্ডের অধিবাসী ছিলেন বলে ধারণা করা হয়। অবশ্য হিন্দিভাষীরা তাকে কপিলাবস্তু বা বুদ্ধের জন্মস্থান নেপালের লোক বলেছেন। সংস্কৃত রচনা মহামায়া সাধন এর রচয়িতা হিসেবে কুকুরিপার নাম পাওয়া গেছে। এই থেকে অনুমিত হয় তিনি মহামায়ার উপাসক ছিলেন। ডক্টর শহীদুল্লাহ মতে কুক্কুরিপা 740 থেকে 820 খ্রিস্টাব্দের মধ্যে জীবিত ছিলেন। ধারণা করা হয় 809 খ্রিস্টাব্দে রাজা ধর্মপালের শাসনামলে কুক্কুরিপা তার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। কুক্কুরিপা রচিত অতি পরিচিত দুটি পংক্তি হল: দিবসহি বহুরি কাউহি ডর ভাই, রাতি বইলে কামরু যাই। চর্যাপদের 2 নং পদ। এর চলিত বাংলা অর্থ: দিনে বউটি কাকের ভয়ে ভীত হয় কিন্তু রাত হলেই সে কামরূপ যায়। উৎস: চর্যাগীতি পাঠ, ডক্টর মাহবুবুল হক, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ডক্টর মাহবুবুল আলম। প্রশ্ন: নদিয়া সাহিত্য সভা আব্দুল করিমকে কোন উপাধিতে সম্মানিত করেন? সঠিক উত্তর: সাহিত্য সাগর। ব্যাখ্যা: আব্দুল করিম চট্টল ধর্মমণ্ডলী কর্তৃক সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত হন এবং নদিয়া সাহিত্য সভা তাকে সাহিত্য সাগর উপাধি দিয়ে সম্মানিত করেন। উল্লেখ্য, শেখ ফজলুল করিম এর উপাধি সাহিত্য বিশারদ। অন্যদিকে নজিবুর রহমান এর উপাধি সাহিত্যরত্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তিনি বাংলার স্কট ও সাহিত্য সম্রাট নামে পরিচিত। কাজী মাল কোরেশী কায়কোবাদ এর উপাধি কাব্যভূষণ। উল্লেখ্য, উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন: বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। বিখ্যাত উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর: শ্রীকান্ত। ব্যাখ্যা: শ্রীকান্ত উপন্যাস। শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। উপন্যাসটি 4টি খণ্ডে রচিত। প্রথম খণ্ড মাসিক ভারতবর্ষে 1916-17 শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে প্রকাশিত হয়। লেখকের নাম মুদ্রিত হয় শ্রী শ্রীকান্ত শর্মা। দ্বিতীয় ও তৃতীয় খণ্ড মাসিক ভারতবর্ষে প্রকাশিত হয়, তবে চতুর্থ খণ্ড প্রকাশিত হয় বিচিত্র পত্রিকায়। শ্রীকান্ত উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। উল্লেখযোগ্য চরিত্রগুলো হল শ্রীকান্ত, রাজলক্ষ্মী, অন্নদা দিদি, অভয়া, রোহিণী, কমললতা প্রমুখ। এই উপন্যাসের বিখ্যাত কিছু উক্তি: মধু থাকলেই মৌমাছি এসে জোটে, তারা দেশ বিদেশের বিচার করে না, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। অন্যদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দত্তা উপন্যাসটি 1918 সালে প্রকাশিত হয়। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি প্রেমের উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গৃহদাহ 1920 উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে। মহিম ও সুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ বিকর্ষণ এই উপন্যাসের কেন্দ্রীয় উপকরণ। শেষ প্রশ্ন: 1931 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্ক প্রধান ও সমস্যামূলক উপন্যাস। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল উপন্যাস ধারা থেকে কিছুটা পৃথক। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং শরৎচন্দ্র রচনাবলী এবং শ্রীকান্ত উপন্যাস। প্রশ্ন: চর্যাপদের 23 নং খণ্ডিত পদটি কার রচনা? সঠিক উত্তর: ভূষকুপা। ব্যাখ্যা: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। চর্যাপদের পদ সংখ্যা 50টি। তবে সুকুমার সেন মনে করেন পদ সংখ্যা 51টি। উদ্ধারকৃত পদের সংখ্যা চর্যাপদের 46.5টি পদ পাওয়া যায়। অনুদ্ধারকৃত বিলুপ্ত পদের সংখ্যা 3.5টি। প্রাপ্ত 46.5টি পদের মধ্যে ভূষকুপা রচিত 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির 6টি পদ পাওয়া গেছে কিন্তু বাকি 4টি পদ পাওয়া যায়নি। এছাড়াও চর্যাপদের 24 নং, কানহোপা রচিত 25 নং, তন্ত্রীপা রচিত এবং 48 নং, কুক্কুরিপা রচিত পদগুলো পাওয়া যায়নি। সংস্কৃত ভাষায় মুনি দত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি 11 নং পদের ব্যাখ্যা করেননি। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। প্রশ্ন: প্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন কে? সঠিক উত্তর: ড মুহম্মদ শহীদুল্লাহ।
ব্যাখ্যা চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। চর্যাপদের পদ সংখ্যা 50টি, তবে সুকুমার সেন মনে করেন পদ সংখ্যা 51টি। উদ্ধারকৃত পদের সংখ্যা চর্যাপদের 46টি পদ পাওয়া যায়। চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। এই ভাষা কোথাও স্পষ্ট কোথাও অস্পষ্ট, তাই একে আলো আধারী ভাষাও বলা হয়। চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভবপর নয়, তবে আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য। চর্যাপদ বিষয়ক গবেষণা বিজয়চন্দ্র মজুমদার 1920 সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে ভাষা আলোচনা করে স্বীকৃত দেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত। 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এই অভিমত সমর্থন করেন। 1927 সালে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের ভাষা, বিষয়বস্তু প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত। 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সহজ্ঞান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন। বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচার্য বৈদ্য সহজান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন। উৎস বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। প্রশ্ন বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ কোনটি? সঠিক উত্তর শূন্য পুরাণ। ব্যাখ্যা শূন্য পুরাণ রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ এবং অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন। শূন্য পুরাণ বিশেষভাবে ধর্মপূজা পদ্ধতি গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি এক প্রকারের চম্পুকাব্য। গ্রন্থটি 51টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম 5টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়, কারো মতে গ্রন্থটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত। শূন্য পুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল। বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু 3টি পুঁথির পাঠ সংগ্রহ করে 1314 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শূন্য পুরাণ নামকরণ করে প্রকাশ করেন। অন্যদিকে হোলাউদ মিশ্র রচিত পীর মাহাত্ম্য ব্যঞ্জক কাব্য, শেখ সুবোধয়া, মঙ্গল কাব্যগুলোর মধ্যে মনসামঙ্গল প্রাচীনতম। মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মপুরাণ। অন্ধকার যুগের গ্রন্থ প্রাকৃতপৈন বলে উল্লেখিত প্রাকৃত অপভ্রংশ শ্লোকে মাঝে মাঝে বাঙালি জীবনের স্পর্শ পাওয়া যায়, তা অস্বীকার করা যায় না। রাধাকৃষ্ণ ও কৃষ্ণগোপী লীলা সংক্রান্ত কিছু শ্লোক থাকলেও এতে বাঙালি জীবনের তুষর ও রুক্ষ চিত্রই অধিকতর স্বাভাবিক ও জীবন্ত হয়েছে। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং প্রাকৃত বেঙ্গল গ্রন্থ। প্রশ্ন মনীষ ঘটক ব্যবহৃত ছদ্মনাম কোনটি? সঠিক উত্তর যুবনাশ। ব্যাখ্যা মনীষ ঘটকের ছদ্মনাম যুবনাশ। অন্যদিকে সমরেশ বসুর ছদ্মনাম কালকুট ও ভ্রমর, বিমল মিত্রের ছদ্মনাম জাবালি, বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন যুগসন্ধিক্ষণ বলা হয় কোন সময়কে? সঠিক উত্তর 1760-1860 খ্রিস্টাব্দ। ব্যাখ্যা কালবিচারে বাংলা সাহিত্যকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা 1 প্রাচীন যুগ 650-1200, 2 মধ্যযুগ 1200-1800 ও 3 আধুনিক যুগ 1800। বর্তমান মধ্যযুগ আবার 3 ভাগে বিভক্ত, যথা 1 আদি মধ্যযুগ 1200-1350, 2 মধ্যযুগ 1350-1700 ও 3 অন্ত মধ্যযুগ 1700-1800। চর্যাপদের পরে প্রবাদ, বচন, ছড়া, ডাক ও খনার বচন ইত্যাদি কিছু কিছু কাব্য নিদর্শন থাকলেও চতুর্দশ শতকের মাঝামাঝি পর্যন্ত উল্লেখযোগ্য কোনো রচনা পাওয়া যায় না। তাই এই সময়টাকে 1201-1350 কেউ কেউ অন্ধকার যুগ বলে অভিহিত করেন। প্রকৃতপক্ষে এটা ছিল পরিবর্তনের যুগ। ইসলাম ও ইসলামী সংস্কৃতির সংস্পর্শে এবং মুসলিম শাসকদের ভিন্নতর রাষ্ট্রীয় ও সমাজ ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে বঙ্গ জনপদে বাংলাদেশে তখন এক নতুন পরিবেশ ও সংস্কৃতির বিকাশ ঘটছিল। সে সময় বাংলা ভাষা ও সাহিত্য ছিল সৃজমান অবস্থায় এবং চর্যার বঙ্গীয় বৈশিষ্ট্যময় অপভ্রংশ ভাষা আরও বেশি মাত্রায় বাংলা হয়ে ওঠে। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু 1760 খ্রিস্টাব্দ থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় যুগসন্ধিক্ষণ। যুগসন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ও পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি পংক্তিটি কার রচনা? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য। ব্যাখ্যা আলোচ্য পংক্তিটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থের হে মহাজীবন কবিতার অন্তর্গত। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1947 সালে। কবিতাটি নিম্নরূপ হে মহাজীবন ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য হে মহাজীবন। আর এই কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো পদ্মালিত ঝঙ্কার মুছে যাক গদ্যে পড়া হাতুড়িকে আর ছানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ও পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত ভট্টাচার্য তিনি ছিলেন মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। 1926 সালের 15 আগস্ট কলকাতায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার 1945 কিশোর সভা বিভাগ সম্পাদনা করতেন। সুকান্তের সাহিত্য সাধনার মূল ক্ষেত্র ছিল কবিতা। সাধারণ মানুষের জীবন সংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ তার কবিতার প্রধান বিষয়বস্তু। তার রচনাকর্মে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বাণীসহ শোষণহীন এক নতুন সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত উক্তি, তার রচিত গ্রন্থসমূহ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন আধুনিক ছন্দের বিচারে চর্যার পদগুলো কোন ছন্দের অধীনে বলে বিবেচ্য? সঠিক উত্তর মাত্রাবৃত্ত ছন্দে। ব্যাখ্যা চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। এটি মূলত গানের সংকলন। 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুঁথি আবিষ্কার করেন। চর্যাপদের কবির সংখ্যা 23 মতাত্তরে 24 জন। চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভবপর নয়, তবে আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য। মাত্রাবৃত্ত ছন্দ উৎপত্তির বিচারে এই ছন্দ তৎসম বা অর্ধতৎসম ছন্দ, যে ছন্দে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অনেক লক্ষণ অথবা অন্তত কিছুটা লক্ষণও বর্তমান আছে তাকেই বলা হয় মাত্রাবৃত্ত ছন্দ। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং ভাষা শিক্ষা ডক্টর হায়াত মামুদ। প্রশ্ন শ্রীমতী মধ্যমা কার ব্যবহৃত ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7 মে 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনি প্রথম 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
1883 সালের 9 ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1915 সালে ইংরেজ প্রদত্ত নাইট উপাধি পান এবং 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে নাইট উপাধি ফিরিয়ে দেন। 1941 সালের 7 আগস্ট 22 শ্রাবণ 1348 জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 9টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো ভানুসিংহ ঠাকুর, অকপরচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন, ষষ্ঠীচরণ দেবসমা, বাণী বিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতী মধ্যমা ও শ্রীমতী কনিষ্ঠা। অন্যদিকে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কচিত প্রৌঢ়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 7টি ছদ্মনাম ব্যবহার করেছেন। এগুলো হলো অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, পরশুরাম, শ্রীকান্ত শর্মা ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর পূর্বাশা। ব্যাখ্যা পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা। এর প্রকাশকাল ছিল 1932 সাল। টানা 7 বছর চলার পর বন্ধ হয়ে আবার পুনরায় কলকাতা থেকে 1943 সালে প্রকাশিত হয়। 1971 সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় পত্রিকাটি। পূর্বাশা ছিল মাসিক পত্রিকা। আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই এই পত্রিকায় লিখেছেন। অন্যদিকে পূর্বমেঘ পত্রিকা ঢাকা থেকে নির্ভেজাল সাহিত্য পত্রিকা প্রকাশ ও তা টিকিয়ে রাখা যখন কষ্টকর ছিল, সে সময়ই রাজশাহী থেকে পূর্বমেঘ 1960 নামে সাহিত্য পত্রিকা প্রকাশ হয় এবং 1 দশকের বেশি সময় টিকে থাকে। বঙ্গাব্দের হিসেবে 1367 থেকে 1378 পর্যন্ত পূর্বমেঘের আয়ুকাল। প্রগতি 1927 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয় মাসিক পত্র প্রগতি। সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও অজিত কুমার দত্ত। কল্লোল পত্রিকা 1923 খ্রিস্টাব্দে আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপাত্র হিসেবে কলকাতা থেকে মাসিক কল্লোল প্রকাশিত হয়। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন সংলাপটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর কপালকুণ্ডলা। ব্যাখ্যা কপালকুণ্ডলা উপন্যাস কপালকুণ্ডলা 1866 বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। এতে নিগুড় ভাবসঙ্গতির জন্য রোমাঞ্চ বলা যায়। অরণ্যে এক কাপালিক বালিকা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনীর মূল ঘটনা। কপালকুণ্ডলার মধ্যে যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটনী উপন্যাসের প্রধান বিষয়। কাহিনীতে একদিকে আছে সম্রাট জাহাঙ্গীরের সময়কার আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্র। প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র, কাহিনীর ট্র্যাজিক পরিণতি, এই 3টি কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা। বঙ্কিমের জীবৎকালে এই উপন্যাসের 8টি সংস্করণ হয়। অনেকের মতে এটি বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি। উপন্যাসটির অন্যান্য উল্লেখযোগ্য সংলাপ হলো তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, পথিক তুমি পথ হারাইয়াস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস, তার রচিত প্রথম ও বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী। বঙ্কিমচন্দ্র রচিত ত্রয়ী উপন্যাসগুলো হলো আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম উপন্যাস। তার রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। উৎস বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন 20 শতকে প্রকাশিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর সমকাল। ব্যাখ্যা সমকাল পত্রিকাটি 20 শতকে প্রকাশিত হয়। সমকাল পত্রিকা সিকান্দার আবু জাফর সম্পাদিত 1957 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র। সমকাল এর সহকারী সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের আধুনিক সাহিত্যের বীজতলা নির্মাণে সমকালে ভূমিকা অনস্বীকার্য। 50 ও 60-এর দশকের বাংলাদেশের বাঙালি উল্লেখযোগ্য লেখকদের মধ্যে এমন কেউ নেই যিনি সমকালে লেখেননি। সমকালে লেখা ছিল গর্বের। সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠকের মতো বাংলাদেশের বাঙালি লেখকদের বিনির্মাণে সমকাল পত্রিকা নিয়ে এগিয়ে এসেছিলেন। বঙ্গদর্শন পত্রিকা 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838-1894 কর্তৃক বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। 19 শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়। পত্রিকাটি 1876 পর্যন্ত মাত্র 4 বছর প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী পত্রিকা ব্রাহ্ম সমাজের তত্ত্ববোধিনী সভার মুখপাত্র। 1843 সালের 16 আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি 1831 সালে সংবাদ প্রভাকর সাপ্তাহিক পত্রিকা প্রতিষ্ঠা করেন। 1839 সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন অন্ধকার যুগে সাহিত্য রচনা করেছেন কোন কবি? সঠিক উত্তর কোলাউদ মিশ্র। ব্যাখ্যা অন্ধকার যুগ বাংলা সাহিত্যে 1200 থেকে 1350 সাল পর্যন্ত 150 বছরকে কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন। তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নিয়ে কথা ও সত্য নয়। অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন প্রাকৃত কৈম্বল এর কবি হলেন শ্রীহর্ষ। রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম শূন্য পুরাণ। এর অংশবিশেষ নিরঞ্জনের রুম্মা এবং কলিমা জালাল। কোলাউদ মিশ্র রচিত পীর মাহাত্ম্য ব্যঞ্জক কাব্য শেখ শুভদয়া। অন্যদিকে সাবির খান রচিত গ্রন্থ হানিফা কয়রাপরি, নওয়াজিজ খান রচিত গ্রন্থ গুলে বকাউলি। মানভূম থেকে ক্ষেমানন্দ নামে একজন স্বতন্ত্র কবির ভণিতায় মনসামঙ্গলের একটি ক্ষুদ্রকায় পুঁথি পাওয়া গেছে। এটি দেবনাগরী অক্ষরে লেখা এবং আঞ্চলিক শব্দে পূর্ণ। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম এবং বাংলা সাহিত্যে অন্ধকার যুগ নিত বনাম বাস্তবতা। প্রশ্ন জরাসন্ধ কার ব্যবহৃত ছদ্মনাম? সঠিক উত্তর চারুচন্দ্র চক্রবর্তী। ব্যাখ্যা জরাসন্ধ চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম। অন্যদিকে বানভট্ট নিহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম, বিমল মিত্রের ছদ্মনাম জাবালি, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন হায় জীবন এত ছোট কেন এই ভুবনে বিখ্যাত উক্তিটি কার রচনা? সঠিক উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ব্যাখ্যা কবি উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কবি ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয়ক উপন্যাস। এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে নিতাই। উপন্যাসের ক্লাসিক সংলাপ এই খেদ আমার মনে, ভালোবেসে মিটল না স্বাদ, কুলালো না এই জীবনে। হায় জীবন এত ছোট কেন এই ভুবনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলো হলো চৈতালি ঘূর্ণি, ধাত্রীদেবতা, কালিন্দী, কবি, হাসুলি বাকের উপকথা, বনদেবতা, আর্য নিকেতন, পঞ্চকুণ্ডলী, রাধা ইত্যাদি। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া এবং কবি উপন্যাস।